আপনি কি পশ্চিমবঙ্গের বাসিন্দা? যদি হ্যাঁ, তাহলে এই খবরটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ রাজ্য জুড়ে এনআরসি নিয়ে ফের শুরু হয়েছে জোর গুঞ্জন। এনআরসি নিয়ে যে ভয়াবহ রূপ আসামে তৈরি হয়েছিল তা এর আগেই আমরা দেখেছি, কিন্তু এবার কি সেই একই পরিস্থিতি তৈরি হতে চলেছে আমাদের পশ্চিমবঙ্গে? সম্প্রতি হাইকোর্টে মামলা এবং সরকারের কাছে জবাব তলব পরিস্থিতি বেশ জটিল করে তুলেছে পশ্চিমবঙ্গের। এরই মধ্যে আবার আসামের এক এনআরসি নিয়ে চাঞ্চল্যকর ঘটনা পরিস্থিতি আরো বেশি উস্কে দিয়েছে। কেন হঠাৎ করে এনআরসি নিয়ে এত তোলপাড়? কারা এর শিকার হতে পারেন? আর আপনাকে কোন কোন কাগজপত্র তৈরি করে রাখতে হতে পারে? এই সমস্ত খুঁটিনাটি প্রশ্নের উত্তর পেতে দেখতে থাকুন আমাদের এই আজকের বিশেষ ভিডিওটি। পশ্চিমবঙ্গের এনআরসি অর্থাৎ ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স নিয়ে আলোচনা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে, আর এর কেন্দ্রবিন্দুতে রয়েছে কলকাতা হাইকোর্টের দায় হওয়া একটি জনস্বার্থ মামলা। এই মামলাটি রাজ্যের পারমিতা দে নামক একজন ব্যক্তি এই জুলাই মাসের 22 তারিখেই দায় করেছেন এবং প্রবীণ আইনজীবী ফিরোজ এডুলজি তার পক্ষ থেকে আদালতে লড়ছেন। বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দের ডিভিশন বেঞ্চ এই মামলাটিকে গুরুত্বের সাথে গ্রহণ করেছে। এই ঘটনার পরেই রাজ্য জুড়ে নতুন করে এনআরসি নিয়ে চর্চা শুরু হয়েছে, যা সাধারণ মানুষের মধ্যে আরো বেশি দুশ্চিন্তা সৃষ্টি করেছে। আবেদনকারী পারমিতাদের দাবি, রাজ্যে অবৈধ অনুপ্রবেশকারীরা ক্রমশ বাড়ছে, বিশেষ করে রোহিঙ্গা শরণার্থীদের অনুপ্রবেশ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এর সাথে একদিকে যেমন রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি খারাপ হচ্ছে, অন্যদিকে মহিলাদের নিরাপত্তিও বিপন্ন হচ্ছে এবং তার সাথে সমাজের সামগ্রিক শান্তি শৃঙ্খলাও ভেঙে যাচ্ছে। আবেদনে তিনি অবিলম্বে পশ্চিমবঙ্গে এনআরসি চালুর আবেদন জানিয়েছেন, যাতে প্রকৃত ভারতীয় নাগরিকদের তালিকা তৈরি করা যায় এবং অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা সম্ভব হয়। আদালত এই মামলার গুরুত্ব অনুধাবন করে দ্রুত পদক্ষেপ নিয়েছে এবং রাজ্য সরকারের কাছে জানতে চেয়েছে যে এই বিষয়ে এর আগে কোনো অনুরূপ জনস্বার্থ মামলা দায় হয়েছে কিনা। শোনা যাচ্ছে আগামী জুলাই মাসের 29 তারিখে এই মামলার পরবর্তী শুনানি হতে পারে। এই মামলার জল কতদূর গড়ায় সেদিকেই এখন রাজ্যের সকলের নজর, কারণ এর আগে আসামে এনআরসির অভিজ্ঞতা অনেকের মনে ভীতির সঞ্চার করেছে। কলকাতা হাইকোর্টে এনআরসির দাবিতে জনস্বার্থ মামলাটি দায় হওয়ার পর আদালত শুধুই রাজ্য সরকারের কাছে পূর্বের কোনো অনুরূপ মামলার বিষয় জানতে চায়নি, বরং আরও একটি বিষয়কে গুরুত্বের সাথে নিয়েছে। আদালত বিশেষ করে রাজ্যের কাছে জানতে চেয়েছে যে রাজ্যের অবৈধ অনুপ্রবেশ রোধে সরকার কি কি পদক্ষেপ করেছে এবং সীমান্তের এলাকায় নজরদারি জোরদার করার জন্য কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে। বিচারপতিদের ডিভিশন বেঞ্চ এই বিষয়ে রাজ্য সরকারের কাছ থেকে একটি বিস্তারিত রিপোর্টও তলব করেছে। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই জনস্বার্থ মামলাটিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত বলে অভিহিত করেছেন। তিনি অভিযোগ করেছেন যে বিরোধী দলগুলির রাজ্যের শান্তি এবং সম্প্রীতি নষ্ট করার জন্যই এই ধরনের মামলা দায় করেছে। মুখ্যমন্ত্রী আরও বলছেন তার সরকার সর্বদা রাজ্যের নাগরিকত্বের অধিকার রক্ষা করার জন্য বদ্ধপরিকর এবং কোনো রকম বৈষম্যমূলক পদক্ষেপকে তিনি মেনে নেবেন না। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন পশ্চিমবঙ্গে এনআরসি চালু করার কোনো পরিকল্পনাই তার সরকারের নেই এবং তিনি এর তীব্র বিরোধিতা করবেন। একই সাথে তিনি আসাম থেকে আসা এনআরসি নোটিশগুলির প্রসঙ্গ তুলে ধরে কেন্দ্র সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন এবং এই ধরনের পদক্ষেপকে অসাংবিধানিক ও বেআইনি বলে আখ্যা দিয়েছেন। এই এনআরসির বিতর্কের মধ্যেই একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। পশ্চিমবঙ্গের বেশ কয়েকজন বাসিন্দাকে নাকি আসামের ফরেনার ট্রাইব্যুনাল থেকে এনআরসির নোটিশ পাঠানো হয়েছে। এমনই একটি ঘটনা ঘটে ফালাকাটার অঞ্জলি শীল নামক একটি মহিলার সাথে। সোশ্যাল মিডিয়ায় সেই নোটিশের ছবি ভাইরাল হয়ে যায়, যেখানে দেখা যায় আসামের কোকরাঝড় জেলার ফরেনার ট্রাইব্যুনাল থেকে অঞ্জলি শীলকে 19 আগস্ট তারিখে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নোটিশে ফালাকাটা থানার উল্লেখ থাকলেও প্রেরকের ঠিকানায় কোচবিহার এসপি অফিসের সিল দেখা যায়, যা স্বাভাবিকভাবে বিভ্রান্তি সৃষ্টি করছে। যদিও অঞ্জলি শীল নিজে জানিয়েছেন তিনি এখনো পর্যন্ত কোনো নোটিশ হাতে পাননি। এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি প্রশ্ন তোলেন বাংলার বিষয়ে আসামের সরকার কিভাবে হস্তক্ষেপ করতে পারে। তিনি আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সরকারকে নীতিতে আক্রমণ করে বলেন
বলছেন আসামে বিজেপির সরকার সীমা লঙ্ঘন করছে। মুখ্যমন্ত্রী এই পদক্ষেপকে সরাসরি অসাংবিধানিক ও বেআইনি বলে আখ্যা দেন এবং বিজেপিকে নিজেদের রাজ্যের সমস্যা সামলানোর পরামর্শ দেন। এর আগে দিনহাটার উত্তম ব্রজবাসী নামক এক ব্যক্তির কাছেও এই একই রকম এনআরসির নোটিশ এসেছিল, জানিয়ে সেই সময়ও রাজ্যের রাজনীতিতে যথেষ্ট জলঘোলা হয়েছিল। মুখ্যমন্ত্রী মনে করেন ইচ্ছাকৃতভাবেই রাজ্যের মানুষকে ভয় দেখানোর জন্যই এই ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গে এনআরসির আলোচনা ফের মাথাচাড়া দিয়ে উঠতেই রাজ্যের রাজনৈতিক ময়দান উত্তপ্ত হয়ে উঠেছে। শাসক দল তৃণমূল কংগ্রেস শুরু থেকেই এনআরসির বিরোধিতা করে আসছে এবং এই জনস্বার্থ মামলা দায় হওয়ার পর তাদের সেই বিরোধিতা আরও জোরালো হয়ে উঠেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের দিকে অভিযোগের আঙুল তুলছেন। তার অভিযোগ বিজেপি পেছনের দরজা দিয়ে পশ্চিমবঙ্গে এনআরসি চালু করতে চাইছে এবং এর মাধ্যমে রাজ্যের বাংলাভাষী মানুষ এবং সংখ্যালঘুদের হয়রানি করার চেষ্টা করছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এই একই সুরে আক্রমণ শুনিয়েছেন। তাদের দাবি বিজেপি ভোটের আগে বিভাজন তৈরি করে রাজনীতি করছে এবং এনআরসিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছে। এমনকি মুখ্যমন্ত্রী সরাসরি নির্বাচন কমিশনকেও নিশানা করেছেন এবং অভিযোগ করেছেন যে কমিশনও বিজেপির হয়ে কাজ করছে এবং ভোটার তালিকা সংশোধনের নামে এনআরসি প্রক্রিয়া শুরু করার চেষ্টা চালাচ্ছে। অন্যদিকে বিজেপি এই অভিযোগগুলিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। তাদের দাবি রাজ্যে অবৈধ অনুপ্রবেশ বাড়ছে এবং দেশের নিরাপত্তা ও রাজ্যের স্বার্থে এনআরসি চালু করা প্রয়োজন। বিজেপি নেতারা বিশেষ করে রোহিঙ্গা অনুপ্রবেশের বিষয়টি উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করছেন এবং বলছেন এর ফলে রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি ঘটছে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ যে পরিযায়ী শ্রমিকদের বাংলা বলার জন্যই বাংলাদেশি বলা হচ্ছে তা সঠিক নয়। আবার অপরদিকে বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারির দাবি ওই শ্রমিকরা আসলে বাংলাদেশি অনুপ্রবেশকারী। বিজেপির রাজ্য নেতৃত্ব বারবার এনআরসি চালুর পক্ষে সওয়াল করেছে এবং রাজ্যের তৃণমূল সরকারকে তোষণ নীতির অভিযোগে অভিযুক্ত করেছে। তাদের বক্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি বিশেষ সম্প্রদায়কে খুশি করার জন্যই এই এনআরসির বিরোধিতা করছে। ফলে এনআরসির এই বিতর্ক ক্রমশ রাজনৈতিক তরজার কেন্দ্রে পরিণত হয়েছে এবং রাজ্য রাজনীতিতে উত্তেজনা বজায় রেখেছে। পশ্চিমবঙ্গের এনআরসি নিয়ে আলোচনা করার আগে আমাদের প্রতিবেশী রাজ্য আসামের এই বাস্তবায়নের সম্পর্কে জানা জরুরি। দেখুন, আসামে প্রথম এনআরসি তৈরি হয়েছিল 1951 সালে ভারতের প্রথম জনগণনার পর। এরপর দীর্ঘ সময় ধরে এই তালিকায় কোনো আপডেট করা হয়নি। মূলত বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আসাম দীর্ঘদিন ধরে উত্তপ্ত ছিল। 1979 থেকে 1985 সাল পর্যন্ত এই ইস্যুতে ব্যাপক আন্দোলনও হয়। অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে 2013 সাল থেকে 2019 সাল পর্যন্ত আসামের এনআরসি তালিকার তৈরির কাজ শুরু হয়। এই প্রক্রিয়া চলাকালীন বহু মানুষ নানা ধরনের হয়রানির শিকার হয় বলে অভিযোগ ওঠে। নাগরিকত্বের অভিযোগে বহু পুরনো কাগজপত্র দলিল করতে বলা হয়, যা অনেকের পক্ষে কঠিন ছিল এবং এই পুরো প্রক্রিয়াটি সুপ্রিম কোর্টের নজরদারিতে চলছিল। এরপরে 2019 সালের 31 আগস্ট আসামের এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়। সেই তালিকা 3,30,00,000 আবেদনকারীর মধ্যে প্রায় 19,07,000 মানুষের নাম বাতিল হয়ে পড়ে। এই বিশাল সংখ্যক মানুষ রাতারাতি রাষ্ট্রহীন হয়ে পড়েন। বাদ পড়া এই মানুষগুলির ভবিষ্যৎ নিয়ে এখনও অনেক প্রশ্ন রয়ে গেছে। অভিযোগ এমনটাও উঠেছে যে বহু প্রকৃত ভারতীয় নাগরিকও এই তালিকা থেকে বাদ পড়েছেন, যার ফলে আসামে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। আসামের এই বাদ পড়া মানুষদের আইনি লড়াই, তাদের মৌলিক অধিকার এবং সমাজের ওপর এর প্রভাব, এই সবকিছুই পশ্চিমবঙ্গের মানুষের মনেও এনআরসি নিয়ে উদ্বেগের সৃষ্টি করেছে। এনআরসি নিয়ে হাইকোর্টে মামলা হওয়ার পর অনেক আইনজীবী বলছেন এটি একটি জটিল আইনি ব্যাপার, কারণ নাগরিকত্বের নিয়মকানুন তৈরি করার ক্ষমতা মূলত কেন্দ্রীয় সরকারের। তবে যদি রাজ্যে অবৈধ লোক ঢোকার কারণে মানুষের সাধারণ অধিকারে সমস্যা দেখা দেয়, তাহলে হাইকোর্ট সেই বিষয়ে হস্তক্ষেপ করতে পারে। আইনজীবীদের মতে হাইকোর্ট সরাসরি এনআরসি চালু করার কথা না বললেও রাজ্য সরকারকে পরিস্থিতি সামলানোর জন্য জরুরি পদক্ষেপ নিতে বলতে পারে। আসলে এই মামলার আইনি দিকটা ঠিক কতটা শক্তিশালী তা আগামী শুনানির পরেই আরও ভালোভাবে বোঝা যাবে।
একটা বিষয় তো স্পষ্ট, পশ্চিমবঙ্গে এনআরসি নিয়ে ফের আলোচনা শুরু হওয়ায় সাধারণ মানুষ বেশ চিন্তিত। আসামে যা হয়েছে তাতে অনেকেরই মনে ভয় ঢুকে গেছে। তাহলে এখন সবথেকে বড় প্রশ্ন, কারা এর শিকার হতে পারেন? অভিজ্ঞদের মতে যাদের কাছে তাদের নাগরিকত্বের প্রমাণ হিসেবে উপযুক্ত নথি নেই, বিশেষ করে আর্থিকভাবে দুর্বল মানুষ এবং যাদের বংশ পরম্পরার তথ্য সঠিকভাবে সংরক্ষণ করা নেই, তারাই এই সমস্যার মধ্যে পড়তে পারেন। আর দ্বিতীয় প্রশ্ন, আপনার কোন কোন কাগজপত্র এখন তৈরি রাখতে হবে? দেখুন, যদিও পশ্চিমবঙ্গে এনআরসি এখনো লাগু হয়নি, তবে এই পরিস্থিতিতে নিজের এবং নিজের পরিবারের পরিচয়পত্র এবং ঠিকানার প্রমাণপত্র যেমন ভোটার কার্ড, আধার কার্ড, জমির দলিল, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ইত্যাদি গুছিয়ে রাখা বুদ্ধিমানের কাজ হবে। ভবিষ্যতে যদি কোনো রকমের প্রয়োজন হয় তবে এই নথিগুলি কাজে লাগতে পারে। ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে ভিডিওটিকে একটি লাইক দিয়ে দিন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে সুস্থ থাকুন, সচেতন থাকুন এবং গুজবে কান দেবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।